found, and they were just growing like wildly. এই যে পপি যেটা সেখানে যুদ্ধের পরে সেখানে, হ্যাঁ, সেই ফ্লান্ডার্স ফিল্ডে, সেটা বেলজিয়াম এবং ফ্রান্সের মধ্যে মনে হয় এই বর্ডারে, তাই না? হ্যাঁ। And they were there, and then a Canadian surgeon, he saw it, and he was writing something, and he saw it, and that's how the entire history began. That's very good. That's very good. আমার মনে হয় আমি এখানে একটা পোয়েমের বই দেখতেছি, তুমি যদি একটা পোয়েম চুজ করে আমাদের একটু জুড়ে শোনাও। এটা জানি না বাচ্চারা লিখেছে রিমেম্বারেন্স ডে ব্যাপারে, তুমি একটু শোনাইলে পোয়েমটা ভালো হবে আর কি। প্লিজ, when you ready you can start. Remember the people passed away, each person finished their days. Many people fought the war, each bullet was fast and painful, memories destroyed. Bombs huge as a ship. Enter the war zone and be a hero. Rough battles are finally over. Wow. This is a nice poem, and it showed. No, the name of the poem. Is it the title of the poem? Probably just Remembrance Day. একটা কপি দেখতেছি, এটা কোনো টাইটেল দেওয়া হয় না। ও এটা হলো অ্যাক্রোস্টিক পোয়েম মনে হয়। এই যে রিমেম্বার লাইন, অ্যাক্রোস্টিক পোয়েম। রিমেম্বার আর দিয়ে একটা, আর লেটার দিয়ে একটা লাইন, ই দিয়ে আমি দেখতেছি এখানে, এম দিয়ে একটা লাইন, হ্যাঁ, এই যে অ্যাক্রোস্টিক একটা পোয়েম। দ্যাটস ভেরি গুড। Very cleverly done. হ্যাঁ, ভেরি ক্লেভারলি ডান। সৈয়দ তারিকুল ইসলাম। আমরা কথা বলছি আমাদের হিস্ট্রি নিয়ে, হিস্টোরিক্যাল স্কিলস নিয়ে, এই যে ডেভেলপ হিস্টোরিক্যাল স্কিলস এর বিষয়গুলো। আমি কালচারাল অ্যাক্টিভিস্ট, সাধারণত আমরা কিভাবে বাচ্চাদেরকে হেল্প করতে পারি যে হিস্টোরিক্যাল স্কিলস এবং ইভেন্টস গুলোর ব্যাপারে তাদের স্কিলটা ডেভেলপ করার জন্য আমরা কি করতে পারি বা জানার জন্য? হ্যাঁ, অনেক কিছুই করা আছে, এবং যারা ইতিহাস পড়ান স্যার ভালো বলতে পারবেন যে কিভাবে, মানে যে বিষয়টি পড়ান তারা ওই বিষয়ে আগ্রহ কিভাবে বেশি তৈরি করা যায় ওটা ওনারা ভালো বলতে পারবে। কিন্তু আমার সাদামাটা মানে নিরক্ষর হিসেবে আমি যেটা বলতে পারি যে আমি নিজে ছোটবেলা আসলে হিস্ট্রি খুব একটা পছন্দ করতাম না বলতে এরকম মনে হতো যে আকবর কবে শাসন করেছিল বলো, স্যার এসে জিজ্ঞেস করতে এত তারিখে, ওই ডেট বলো, তাই বলো, ওই নাম সন ডেট এগুলা মনে রাখা খুব কঠিন ছিল তখনকার সময় যখন ছোট ছিলাম। তো পরবর্তীতে এখন যখন মানে কোনো বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলি বা জানি, তখন আসলে জানতে ইচ্ছে করে পেছনে কি হয়েছিল, কেন এটা হলো, কখন এটা হলো, এই আগ্রহটা তৈরি হয়েছে। কিন্তু এখন ধরেন অনেক সময় বলা হয় যে 80s এ হয়েছে, আমরা এখন অনেক সময় বলি 80s এ হয়েছে, 90s এ হয়েছে। মানে আমরা যদি একেবারে দিনক্ষণ মুখস্থ নাও রাখতে পারি, তবে যে ইভেন্টটা কখন, কোন সময়টা, এই জিনিসগুলো যদি জানি তাহলে খুব ভালো হয়। যেমন ধরেন যে এখন আমি একটু আগে বোধহয় আমাদের স্টুডিও অনুষ্ঠানে ঢোকার আগে আমি নিজেরা কথা বলছিলাম যে আমি আমার আগের দিনের ছবি দেখছিলাম। হ্যাঁ, ছবি দেখছিলাম যে আমার মাথায় অনেক চুল আছে, এখন তো নেই, প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন। তো সেই দিনের কথা আমার মনে হচ্ছিল। তো মানে পুরোনো দিনে আমরা কেমন ছিলাম এটা আমাদের সবার জানতে ইচ্ছে করে, নিজের ইচ্ছে করে, নিজের পুরোনো দিনের ছবি দেখতে ইচ্ছে করে। তবে আমরা যদি নিজের পুরোনো দিনের ছবি দেখতে খুব আগ্রহী হই, আমাদের ইনস্টিংক্ট যদি ওইটাকে ডাকে, আমরা যদি পেছন দিকে যেতে চাই, তাহলে আমাদের আরো পিছনে আরো পিছনে আরো পিছনে কোথায় কি ছিল আমাদের তো জানা দরকার। এবং জানা দরকার সেই আগ্রহ যদি আমরা তৈরি করি, তাহলে আমরা জানবো যে কিভাবে 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 ডাইনোসর একসময় ছিল, এখন নেই। আমরা ডাইনোসরের বই দেখি, ছবি দেখি, মেশিন দিয়ে যে জুরাসিক পার্কের ইয়েতে ডাইনোসর তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরা চেষ্টা করছে, বা আমাদের যারা ফিল্ম মেকাররা তারা চেষ্টা করছে আমাদেরকে পেছনে নিয়ে দেখাতে যে আসলে এরকম একটা ব্যাপার আসলে ছিল। এই ব্যাপারগুলো ওনারা কোথেকে জেনেছে? ওনারা হিস্ট্রি থেকে জেনেছে। ইনফরমেশন তো, ইনফরমেশনটাই একটা হিস্ট্রি, পেছন থেকে আমরা এটা আস্তে 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 নিয়ে আসছে। এখন আমরা জানি যে ডাইনোসর বলে কিছু নেই, একসময় ছিল। এমন হতে পারে আরো ভবিষ্যৎ পৃথিবীতে আমাদের মতো এই মানুষগুলো আর থাকবে না। যেমন জুল ভার্ন বোধহয় অনেক কিছু লিখেছেন, অনেকগুলো বইয়ের কথাই আমরা সত্য হয়েছে। উনি লিখেছিলেন যে একসময় একটা সমুদ্রের নিচে দিয়ে জাহাজ যাবে যেটা পারমাণবিক শক্তিতে চলবে। উনি সেই জাহাজটার নাম দিয়েছেন নটিলাস। এখন যে পারমাণবিক শক্তি চলতে জাহাজটার নাম পরে নটিলাস দেওয়া হয়েছে। মানে উনি অনেক আগে এটা চিন্তা করে বলেছেন, এবং এই হিস্ট্রিটা আমার এখন হিস্ট্রির মতো হয়ে গেছে। তো এখন ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন আমরা থাকবো না, কিন্তু আমাদের যে কীর্তি, আমরা কখন কি করেছিলাম, যেমন ধরেন এখন মানুষ খুব একটা লেখালেখি করে না, বলা হয় তাকে বই উঠে যাবে, সবাই আইপ্যাড দেখে, কম্পিউটারের এই যুগ চলে গেছে, ঘড়ি এখন বেশিরভাগ মানুষ পড়ে না। তো এই যে জিনিসগুলোর পরিবর্তন হয়ে যাচ্ছে,
ইতিহাসটা যদি না থাকে তাহলে তো আপনি জানবেন না যে কোনটার পরে কোনটা এসেছিল, তারপরে কি হয়েছিল, কে কোথায় ছিল। রাজরাজাদের ইতিহাস আমরা জানি, ব্রিটেনের প্রধান হচ্ছে মানে রাষ্ট্রের প্রধান হচ্ছে রাজা, তো ওনার তেমন কোনো ক্ষমতা নেই, কিন্তু উনি তো একসময় প্রবল প্রতাপশালী রাজা ছিলেন, তাদের কথাই ছিল আইন, রাজা যা বলবে তাই আইন। 16 শতকের পরে রাজা তার ক্ষমতা ছেড়ে দিয়েছে, জনগণের হাতে ক্ষমতা দিয়েছে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্ট চালায় এবং তারা এখন সর্বভৌম, পার্লামেন্ট যা বলে সেটাই আইন। এই যে ইতিহাস, এই যে আগ্রহ, এটা কখন পরিবর্তনটা হলো, এটা যদি আমরা না জানি, আমাদের যদি আগ্রহ না তৈরি হয় তাহলে তো মুশকিল। সেটার জন্য আগ্রহ তৈরি হতে হবে। যেমন আমার একটা খুব মজার কথা মনে পড়ে, আমাদের বাংলাদেশের একজন বেশ নামকরা সাংবাদিক সেলিম সামান ভাই, উনি একদিন আমাকে খুব মজা করে বলছিলেন যে এই যে দেখো আসাদ গেটের নামটা আসাদ গেট, এটা খুবই দামি একটা বিষয়। আসাদ মারা গিয়েছিল 69-এর গণঅভ্যুত্থানের সময়, এবং আসাদ যেমন মিলন ভাইকে মারা হয়েছে, ডক্টর মিলনকে মারা হয়েছে 90-এর গণঅভ্যুত্থানের সময়, ঠিক একই রকম একটা সিচুয়েশন হয়েছিল, আইয়ুব বিরোধী আন্দোলন চলছিল, আসাদ গুলি খেয়ে মারা যায়। সেই আসাদের রক্তমাখা শার্ট নিয়ে আমাদের, এবং সেই 69-এর গণঅভ্যুত্থানই কিন্তু আমাদেরকে উত্তাল গণ আন্দোলন, তারপরে 71-এর মুক্তিযুদ্ধ, ওখানে আমরা চলে যাই। তো আসাদ গেট যেটাকে আমরা এখন আসাদ গেট বলি, ইকবাল গেট ছিল খুব সম্ভব। ওই যে একটা গেটটাকে আমরা মনুমেন্টটাকে চেঞ্জ করে আসাদ গেট তৈরি করেছি। তারপর হিস্ট্রিটা জানতে হবে যে এই গেটটা আগেও ছিল, এটা অন্য একটি নাম ছিল। যেমন আমাদের ঢাকাতে একটি রাস্তা রয়েছে যেটির নাম বঙ্গবন্ধু এভিনিউ, কিন্তু এটির নাম ছিল জিন্নাহ এভিনিউ। জিন্নাহ কে ছিলেন ওই দেশের তদানীন্তন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ছিলেন, প্লাস পাকিস্তান জাতির পিতা ওরা মানে, আমরাও তখন মানতাম হয়তো। পরবর্তীতে আমাদের সাথে ওদের সাথে যা হয়েছে তারপরে আমরা ওটা ভুলে গেছি, আমরা ওদেরকে বাদ দিয়ে আমরা নতুন বাংলাদেশ তৈরি করেছি, আমাদের দেশ রয়েছে। কিন্তু এই যে জিন্নাহ এভিনিউ বঙ্গবন্ধু এভিনিউ হলো, এই ইতিহাসটি তো জানতে হবে, কেন হলো, কিভাবে হলো, কখন হলো। আমরা যদি না জানি, শুধু বঙ্গবন্ধু এভিনিউ জানি, তাহলে হবে না। আগে এই রাস্তায় ছিল, হ্যাঁ, যেমন গ্র্যান্ড লয়েল ট্যাঙ্ক রোড বলে একটা নারায়ণগঞ্জে একটা রাস্তা আছে, যেটা অনেক দূর গিয়েছিল। সেই রাস্তাটা কিন্তু কি ট্যাঙ্ক রোড এখনো আছে, কিন্তু কেন এই ট্যাঙ্ক রোড, লয়েল ট্যাঙ্ক রোড কেন জানা দরকার, থাকতে হবে, জানতে হবে। আমরা তোমার পোয়েম শুনলাম, এই যে পড়ে শোনালা, আমাদের খুব ভালো লাগছে, এই যে রিমেম্ব্রেন্স ডের উপরে। So do you study history in university? Okay. So can you tell us a little bit about what do you study in history? Anything you just your topic, or maybe a subject, maybe an area, or do you have to write assignment or anything? Currently we're studying about Charles I and his battle against Parliament back in the 1600s. Right. So my last history lesson was on Tuesday, and we were looking at the timeline of the history. Timeline. This is very important. Carry on. So how King Charles, he ruled for 11 years without Parliament, and then all of a sudden when he was running out of money, he went to Parliament, and then Parliament didn't like how he was ruling, which created a massive civil war. And because back in the days, because we know through history, that kings believed that they were chosen by God to rule, so it's called divine right. And then some people, and they were called the Roundheads, because that was the Parliament party because of their round haircut. They didn't like the choice, and they thought you should have elections in Parliament, and things should be done fairly. And Oliver Cromwell led that. So this is very important. Like kingship is like, it was given. So everybody had to respect that time. The king or queen or gods and goddesses, all these, yes? And people later realized, no, this is not right. We have to have a democratic system so that we can choose or we can elect a person who can run the whole country. So now it has been developed, isn't it? But many hundred years ago, whatever the king and queen used to say, everybody had to follow that, isn't it? Something you can see in historical term, how, well, sometimes king and queen, they use their power, and sometimes they abuse the whole system as well, isn't it? That happened. Something you are learning now. What happened 400 years ago from today is very important, isn't it, to know about that. ও বলেছে টাইমলাইনের কথা, তাসিন যেটা বলেছে টাইমলাইন, হিস্টোরিক্যাল টাইমলাইন আমরা যেটা পড়ি,
এটার সিগনিফিকেন্সটা কি বলে আপনি মনে করেন হিস্টোরিক্যাল টাইম লাইন? এই যে আমরা এডি বলেন সেটা অবশ্য রিলিজিয়াস রিজন অনেক সময় ইউজ করা হয় বা টাইম লাইনেও ইউজ করা হয়, সেটা এডি এবং বিসি এই যে ব্যাপারটা আসতেছে, যেমন ব্রিটিশ হিস্ট্রিতে কোন রাজার পরে কোন রাজা আসলো, এরপরে কিরকম রুল করতেছে ওয়ান আফটার অ্যানাদার, টাইমলাইনটা কতটুকু সিগনিফিকেন্স রয়েছে আমাদের হিস্ট্রি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টাইমলাইনটার উপরে অনেক কিছু আপনার বেস করে। এখান থেকে শুরু করে একটা স্টুডেন্ট বলেন বা যে কোনো জনই, তার একটা আইডিয়া আসে যে অতীতে কি হয়েছিল এবং এখন কি হচ্ছে, এই এতটুকুর ভিতরে কতটুকু ধারাবাহিকতা একটা রক্ষা করা হয়েছে এবং ইতিহাসটা কিভাবে এটার উপর ভিত্তি করে অগ্রসর হয়েছে। সো টাইমলাইনস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইজ giving past and the present as well. But even if somebody know this history, could follow the future as well. So the timeline is very, very important. That's why each and every school or institution nowadays they are giving more significance about the timeline. এবং বিভিন্ন সময় কি কি ইভেন্টটা কি কি হলো এবং বিভিন্ন সময় সেটা রিমেম্বার করা, এই যে ব্যাপারটা আজকে যেটা আমরা রিমেম্বার করতেছি যেটা আর কি, এই ব্যাপারগুলো এইভাবে তারেক সাহেব তো অনেক কিছু টাচ করেছেন। যেমন আমরা যদি আমাদের দেশের দিকে আমরা তাকাই, আমাদের দেশ তো বাংলাদেশ এখন নতুন বলা যায়, কিন্তু এটা তো হাজার বছর পুরনো একটা দেশ। এইটাতে যুগে যুগে শত শত বছর বিভিন্ন রাজা বাদশাহ এসে শাসন করে গেছে, কিন্তু বাংলাদেশটা তো একটা খুব সুন্দর দেশ ছিল, এখনো আছে, কিন্তু এইটাতে কে কখন কিভাবে আসছিল কি করেছে। আর এখন তো আমরা একটা অংশ আমাদের বাংলাদেশ, আমাদের পুরো বঙ্গদেশের যে ইতিহাস এটা তো অনেক সমৃদ্ধশালী। এইটাতে যদি টাইমলাইন টানেন তাহলে অনেক কিছু আমাদের এই জেনারেশনের জানার অনেক দরকার আছে এগুলা, বুঝতে পারছেন? যেমন ওই যে বক্তিয়ার খা থেকে শুরু করে যারা বক্তিয়ার থেকে শুরু করে এখনকার যিনি আছেন সেই জন্য আপনি টাইম লাইন টেনে আনেন, তাইলে তো অনেক অনেক জিনিস জানা যাবে, বোঝা যাবে, এবং বাচ্চাদের এগুলা জানার দরকার আসলে। এবং ভারতবর্ষের দিকে তাকান, যদি রাশিয়ার দিকে তাকান, এটা সোভিয়েত ইউনিয়ন ছিল, কিছুদিন পরে তো এটা সোভিয়েত ইউনিয়ন ছিল, এটা ভুলে যাবে বাচ্চারা। রাশিয়া বলবে এটা শুধু রাশিয়াই, রাশিয়াটারে, যে রাশিয়া যে একটা সোভিয়েত ইউনিয়নের ভিতরে ছিল, এটা তো ইউএসএসআর বলতাম আমরা। সো এইটা তো যদি ইতিহাসে হিস্ট্রিতে না থাকে তাহলে তো বাচ্চারা জানবে না এটা যে এক সময় এটা ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন ছিল এবং কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তো এগুলা তো যেমন লেনিন আসলেন, মাও সেতুং আসলেন, ওই যে মার্কস আসলেন, এগুলো সব তো সবকিছু ইতিহাস। আমাদের বঙ্গবন্ধু আসলেন। আমি সেদিন আমাদের এটা মেয়র একটা প্রোগ্রামে, আমার খুব ভালো লাগছে বদরুলকের কথাটা, উনি একটা প্রোগ্রামে গেছিলেন, জিজ্ঞেস করছেন বাচ্চাদেরকে, তোমরা কি জানো বাংলাদেশের ফাউন্ডার ওনার নাম কি? সরি টু সে বাচ্চারা বলতে পারে নাই। তখন উনি বললেন যে আমি তো জানি, তুমি তো ইংলিশ, আমি জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম শুনেছ? তখন কয়েকটা বলে নাম শুনছি, বঙ্গবন্ধু বলতে পারছে না, শেখ মুজিবুর রহমান শুনেছি। তো এইটা তো ইতিহাস জানা দরকার, শহীদ জিয়া রহমান সম্বন্ধে জানা দরকার, বুঝতে পারছেন? যে প্রেসিডেন্ট ছিলেন, সবাই যে একের পর এক শাসন করে যাচ্ছে বাংলাদেশকে, কে কিভাবে করতেছে, এগুলো আমাদের বাচ্চাদের জেনারেশনকে জানানো দরকার অবশ্যই। তাহিয়া, এই যে মিসবাহ কামাল সাহেব যেটা বললেন যে একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হলো যে তুমি তোমাদের দেশের ফাউন্ডার কে ছিল, সে জানলো না। এই যে বিষয়টা অনেক সময় যে জানলো না বাচ্চারা হয়তো আমরা হয়তো বলি নাই প্যারেন্টস হিসাবে। পাশাপাশি তুমি চিন্তা করে দেখো, একটা জিনিস আমি জিজ্ঞেস করি, এই দেশে অনেক যে আমরা মিউজিয়ামের কথা একটু বলেছি, আমরা আরো কথা বলবো মিউজিয়াম দেখার মতো। এখানে যে ব্রিটিশ মিউজিয়াম বলো, এরপর বিভিন্ন ধরনের মিউজিয়াম আছে, যেমন ধরো ইম্পিরিয়াল ওয়ার মিউজিয়াম, চাইল্ডহুড মিউজিয়াম, এখানে যেমন এই যে বেতালগিরি যেটা আছে, এরপরে তোমার যে ডকল্যান্ড মিউজিয়াম, ডকল্যান্ড মধ্যে মিউজিয়াম আছে, মিউজিয়াম অফ লন্ডন আছে, ভিক্টোরিয়ান আলবার্ট মিউজিয়াম আছে, এই দেশে অনেকগুলো মিউজিয়াম আছে, হিস্ট্রি মিউজিয়াম। এই যে মিউজিয়ামে যাওয়াটা, তুমি কি মনে করো ব্রিটিশ বাংলাদেশ স্টুডেন্টরা বা প্যারেন্টসরা এগুলোতে কম ভিজিট করেন? আমার তো মনে হয় কম করেন। আমি জেনারেলাইজ করে বলতে পারবো না, আমাদের ফ্যামিলি থেকে আমরা ডেফিনেটলি অনেক যাই, এবং মানে আমি জেনারেলাইজ করতেছি না, বাট নর্মটা কি আমাদের? নর্মটা আমি বলবো যে ইটস নট সামথিং দ্যাট এক্সিস্টস অ্যাজ আ কালচার। কারণ আমি বলবো যে আমাদের একটা যে ফ্যামিলি কালচার যেটা, ওটার মধ্যে হয়তো আমাদের এই যে মিউজিয়ামে বেড়াতে যাওয়া বিষয়টা নেই তেমন একটা।
আমাদের ফ্যামিলিতে আমরা বেড়াতে যাওয়ার কথা চিন্তা করলে আমরা মনে করি একজন একজনের বাড়িতে বেড়াতে যাওয়া। তো আমাদের বাট আই থিঙ্ক ইভেন ইন দ্যাট সিচুয়েশন আমরা যখন স্কুল থেকে যাই, আমরা যখন কোনো কিছু একটা ইন্টারেস্টিং জিনিস শিখে আসি, তখন মাকে বা বাবাকে এসে বললাম যে বাবা ওই জিনিসটা খুব সুন্দর, তখন অবশ্যই মা বাবা আমাদেরকে নিয়ে আবার যান। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেহেতু মিউজিয়াম গুলো সব ফ্রি, আমরা সবাই যে কোনো সময় যখনই সময় পাই আমরা গিয়ে ওটা ভিজিট করে আসতে পারি। এটার জন্য আমাদের মানে কোনো, ধরেন যদি আমরা বলি যে আমি অল্টন টাওয়ারে যাবো, ওটার জন্য অনেক একটা এক্সপেন্সিভ চিন্তা করতে হয় যে ওটার টিকিট আছে, অনেক মানে জার্নিরই আছে। কিন্তু এগুলো যেহেতু লন্ডনের মধ্যে, আমরা একটা বাসে চেপে ওখানে চলে যেতে পারি। আমরা কন্টিনিউ করবো একটা বিরতি যাওয়ার পর। ওকে, সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের আজকের বিশ্ব হিস্টোরিক্যাল ইভেন্ট স্কিলস বিষয় নিয়ে কথা বলছি। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।